একটা কথা ইদানিং প্রায় শুনি যে পশ্চিমবঙ্গে নাকি কোনো কাজকর্ম নেই, সব মানুষজন পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। আর কলকাতা তো একটা ডেড সিটি, নো আর্নিং অপরচুনিটিস। আর সল্টলেক সেটা তো বৃদ্ধাশ্রম। প্রতিদিন সল্টলেক থেকে বাঙালিরা বাড়িগুলোকে বিক্রি করে করে বেরিয়ে যাচ্ছে। এই বক্তব্যটা আপনিও শুনেছেন, আমিও শুনেছি। আমাদের সিস্টেম এই ধরনের বক্তব্য রেগুলার বেসিসে কিন্তু টিভি মিডিয়াতে। তো প্রথম প্রশ্ন, যে সল্টলেক থেকে বাঙালিরা বাড়িগুলো বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন, এটা একেবারে বাস্তব। কিন্তু বাড়িগুলো কিনছে কে, কেনই বা কিনছে? মানে কোনো অঞ্চল, কোনো অংশ, কোনো জায়গা যদি ডেড সিটি হয়, বৃদ্ধাশ্রম হয়, নো আর্নিং অপরচুনিটিস হয়, তাহলে বাড়িগুলো বিক্রির কাস্টমার পাওয়া যাবে না, বাড়িগুলো পরিত্যক্ত হয়ে থাকবে। কিন্তু যারা সল্টলেকে থাকেন বা সল্টলেক সম্পর্কে খবর রাখেন, তারা জানবেন যে সল্টলেকে একটি বাড়ি বিক্রির খবর যখন মার্কেটে আসে, তখন সেখানে ব্রোকারদের মধ্যে হুলুস্থুলু পড়ে যায় এবং মৌমাছির মতন ভন ভন করে তারা সেই বাড়ির মালিকের পেছনে। তার মানে ওই বাড়ি কেনার মানুষের সংখ্যা বেশ ভালো রকম, ডিমান্ড হাই। তাহলে ডিমান্ড হাই, অথচ সেটি বৃদ্ধাশ্রম, সেটির একটি ডেড সিটি, এইটা কিন্তু একসঙ্গে যাচ্ছে না, এটা গ্যাপ আছে। এইটাই আজকে এইটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়। এবং এই প্রসঙ্গে বলে রাখি একটা ডিসক্লেমার, যে যারা মনে করছেন যে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের তল্পিবাহক এবং নির্দিষ্ট কোনো ধারণা আপনারা মাথায় নিয়ে বসে রয়েছেন, অন্য কোনো বক্তব্য শুনবেন না, তারা স্কিপ করে যান। মানা তো দূরের কথা, যারা শুনতেও চান না তারা স্কিপ করে যান, কারণ এই আলোচনা আপনাদের ভালো লাগবে না। সম্পূর্ণ যুক্তি এবং তথ্যের ভিত্তিতে কিন্তু এই আলোচনা বেরোবে, আলোচনাটা এগোবে। তো প্রথমেই বলি একটি তথ্য, হার্ডকোর তথ্য, যেটা আপনি পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। সেটা হলো কি? সেটা হলো যে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এই রাজ্যগুলো ভারতবর্ষের মধ্যে ইনমাইগ্রেট স্টেট। এর মানে হলো যে এই রাজ্যগুলো থেকে কাজের জন্য যত মানুষ বাইরের রাজ্যে যায়, তার থেকে অনেক বেশি অংশের মানুষ অন্য রাজ্য থেকে এই রাজ্যগুলোতে কাজের জন্য আসে। বোঝা গেল? মিলছে না হিসেবের সাথে, ভাবনার সাথে, আমি জানি। এই তথ্যটাকে সাপোর্ট করার জন্য আরেকটি তথ্য দিই, এটিও ইন্টারনেটে অ্যাভেলেবল। সেটা হলো কিছু মাস আগে রাজ্যসভায় শ্রম দপ্তর একেবারে রেকর্ডেড আছে, একটি তথ্য দেয়। সেটা হলো এই একইভাবেই, মানে প্যারিটি রেখে ম্যাচ করবে। সেটা হলো যে 25 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বিভিন্ন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে। ওই যে আপনারা শোনেন, মার খাচ্ছে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গাতে, এবং 25 লক্ষ। সেটা কেউ বলেন ব্যাঙ্গালোরে সুইগি জোম্যাটো ডেলিভারি করছে, কেউ বলেন যে আরবান ক্লাবের বাথরুম পরিষ্কার করছে। এই যে সংখ্যার মানুষ, অর্গানাইজ সেক্টর, এই সংখ্যার মানুষের সংখ্যা প্রায় 25 লক্ষ, এটা শ্রম দপ্তর জানায়। এবং তার সঙ্গে এটাও বলে যে 1,25,00,000 বাইরের রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে এই সিমিলার ধরনের কাজ করতে মানুষ ঢুকছে। কি করে এই তথ্য এত অ্যাকুরেট দেওয়া সম্ভব? তার কারণ শ্রম দপ্তরের কাছে এই হিসেবটা থাকে। পিএফ, আমি বলছি অর্গানাইজ সেক্টর, মাথায় রাখবেন, কারণ যেখানে পিএফ, গ্র্যাচুইটি, এইসবের হিসেবগুলো, এবং এখানে কিন্তু খুব কড়াকড়ি এই জায়গাটা, তো সেই হিসেবগুলো রাখার জন্য এই তথ্যগুলো রাখতে হয়, এবং যেটা প্রায় নির্ভুলই হয়। তাহলে প্রশ্ন হলো যে আচ্ছা, এবার আমি দুটো ঘটনায় আসি, ব্যক্তিগত ঘটনা দিয়ে আলোচনাটা এগোই। সেটা হচ্ছে কিছু বছর আগে আমার এক পরিচিত বন্ধুই বলতে পারি, তো তিনি একটি ফ্ল্যাট কিনেছেন, প্রায় 1.5 কোটি টাকার ফ্ল্যাট, অভিজাত আবাসন, প্রায় 500টার উপরে সেখানে ফ্ল্যাট, এবং 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি পেন্ট হাউস এসব থাকে, আছে সেই ফ্ল্যাটে, আবাসনে। তো তিনি একদিন কথা প্রসঙ্গে আমরা গল্প করতে করতে চা খাচ্ছিলাম, তো তিনি হঠাৎ করে মাথাটা এরকম নাড়িয়ে ধুস ধুস করে, একটা টিপিক্যাল স্টাইল ওনার, মানে আই ক্যান রিমেম্বার, তিনি বলছেন যে ব্যাড ডিসিশন, কলকাতা, সে ঠোঁট মুখ বেঁকিয়ে, কলকাতা ইজ আ ডেড সিটি, দেয়ার ইজ নো আর্নিং অপরচুনিটিস, খুব ভুল করলাম, আমি ফ্ল্যাটটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব, ব্যাঙ্গালোর বা গুরগাঁও টুরগাঁও, এরকম কিছু একটা উনি বললেন। আমিও চুপ করে থাকলাম যে হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, কারণ আমার বন্ধু বান্ধব যারা আমার বয়সী, আমার সমকালীন, বহু লোকেরাই, বহু ছেলেরাই কিন্তু আমার ব্যাচের, তারা ভিন রাজ্যে আছেন, কেউ কেউ একটা বড় অংশ বিদেশে আছেন, তাহলে কথাটা ঠিকই বলছে। আবার কিছু মাস বাদে ঠিক এইরকমই দুর্গাপুজোর আবহে
মহালয়ার কিছু আগে তার সঙ্গে আবার দেখা। তো আমি সেই চা খেতে খেতে আবার হাসি ঠাট্টার ছলে তাকে বললাম, ভাই তোর ওখানে দুর্গাপুজোর কি খবর, কিরম পুজো হচ্ছে তোর আবাসনে? মুখটা শুকিয়ে গেল। সে টিপিক্যাল স্টাইলে দূর দূর ওই করে আমায় বলল, কে করবে পুজো? আমরা তো সংখ্যায় মোটে 22 জন। মানে কে করবে পুজো? 22 জন আমরা মানে? তখন যেটা উনি বলতে চাইলেন যে পুজো করার জন্য ওনারা ফ্ল্যাট যে ওনারশিপ, ওনাদের যে লিস্ট, সেই লিস্টগুলো থেকে নামগুলোকে বাছছিলেন যে বাঙালি কজন। হয়তো তার ধারণা ছিল যে বাঙালি থাকলেই তারা অ্যাপ্রোচ করবে এবং একসাথে উদ্যোগ নেবে, কারণ বাঙালির যেহেতু প্রাণের পুজো দুর্গাপুজো। তো তার ধারণা, যদিও আমি মনে করি যে দুর্গাপুজো এখন বাঙালির সঙ্গে সঙ্গে অবাঙালিরাও কিন্তু একেবারে ভেতর থেকে পার্টিসিপেট করে। তো উনি বাঙালি খুঁজছিলেন, খুঁজতে খুঁজতে উনি 22টা বাঙালির নাম পেয়েছেন 500 জনের মধ্যে। আমি অবাক হলাম। আমি বললাম 22 জন থাকে, তার মানে 500 - 22, তার মানে দাঁড়ায় সংখ্যাটা 478। তাহলে এই 478 জন, তুই যে বললি, আমি তুই বস, এই যে তুই বললি যে এখানে নো আর্নিং অপরচুনিটিস, কলকাতা ডেড সিটি, তাহলে এই 478 জন যে বাইরের রাজ্যের মানুষ যারা খুব রিসেন্টলি ফ্ল্যাটগুলো কিনেছে, কারণ আবাসনটাই নতুন, তাহলে তারা কি এখানে হাওড়া ব্রিজ দেখতে এই ফ্ল্যাটগুলো কিনলো, নাকি ভুল করে কিনে ফেলেছে? নাকি এরকম যে তাদের ব্যবসাপাতি বা চাকরি বাকরি বাইরের রাজ্যগুলোতে আছে, তারা ফ্লাইটে করে প্রতিদিন যায়, সেই কাজগুলো করে আবার ফিরে রাত্রেবেলায় এইখানে এসে এই ফ্ল্যাটগুলোতে রাত্রে শোয়? তা তো না। তাহলে পশ্চিমবঙ্গে কলকাতায় তাহলে আর্নিং অপরচুনিটিস আছে, ভাই তুমি ধরতে পারোনি, তুমি তার খোঁজ পাওনি বলেই হয়তো তুমি এটা বললে। তো যাই হোক, দ্বিতীয় ঘটনা সেই একইভাবে, যে দাদা এখানে একজন ভদ্রলোক, আমায় বয়স্ক ভদ্রলোক বলছিলেন যে দাদা এখানে বাংলায় তো দেখেছেন কাজকর্মের কি অবস্থা, ওই তো সব বাইরে চলে যাচ্ছে, সব বাইরে যাচ্ছে। তাই বললাম, কাজকর্মের অবস্থা যদি খুব খারাপই হয়, তাহলে বাইরের রাজ্য থেকে এত মানুষ ঢুকছেই বা কেন, আমায় একটু বলবেন? তো উনি একটু বিরক্ত হলেন, কিছু বললেন না। তার কিছু মাস বাদে উনি আমাকে একদিন দেখতে পেয়েছেন। তো উনি প্রায় লাফিয়ে আমার কাছে এলেন, এসে বললেন, দাদা আপনি না ওই দিন ঠিক বলেছিলেন। ভদ্রলোক এতে থাকেন, নিউ টাউনে থাকেন। তিনি বললেন, আমি যখন মর্নিং ওয়াকে যাচ্ছি, বাজার করছি, মলগুলোতে যাচ্ছি, আমি তো প্রচুর ভিন রাজ্যের মানুষ দেখছি। তাহলে আপনি কিন্তু ওটা দিন ঠিকই বলেছিলেন, এখানে তো প্রচুর ভিন রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে ঢুকছে বা তারা এখানে এসে বসবাস করছেন, এটা তো বাস্তব। এবার আমি আবার আগের জায়গায় চলে যাই, সেটা হলো তথ্য এবং পারসেপশন। পারসেপশনটাকে দুভাবে বলি। এক হচ্ছে উঁচু, মানে কাজ করা যে অংশ, আর এক হচ্ছে যারা 50,000 টাকার নিচে যে অংশ। তো উঁচু কাজ করা মানে বেশি বেশি রোজগার করা, এই অংশটাকে বলছি। যে আগে আমি এটাই বলি, সেটা হলো যে তথ্য যেরকম বলছে যে ইন মাই গ্রেট স্টেট, আচ্ছা বাস্তবটাও কি তাই? কি মনে হয়? যারা কলকাতা শহরে ঘোরেন তারা আমার সঙ্গে একমত হবেন, কারণ পশ্চিমবঙ্গের এই কলকাতা শহর যে ক্রমাগত বাঙালি শূন্য হচ্ছে, এবং এখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্যবসা পাতি, কাজ কর্ম, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা যে পরিমাণে বেড়েছে। দেখুন, এখানে একটা ডিসক্লেমার, এই ভারতবর্ষ, আমার সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে তারা কিন্তু থাকতে পারেন। সুতরাং সেটা না, আমি জাস্ট আলোচনার জন্যই বলছি। তো এত বেশি, এবং বাংলা ভাষাভাষী যে লিঙ্গুইস্টিক সার্ভেগুলো হয় সেন্সাসে, সেখানে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যাও কিন্তু ক্রমশ কমছে। পশ্চিমবঙ্গের জনবিন্যাস যে বদলে গেছে, সেটা বোঝার জন্য বোধহয় খুব রিসার্চ করার দরকার পড়ে না। এটা বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রেই বোঝা যায় যে কত অংশের ভিন্ন ভাষাভাষী মানুষ এই পশ্চিমবঙ্গ, এই কলকাতায়, ভাটপাড়ায়, টিকিয়াপাড়ায়, কাকিনাড়ায়, পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া, শালকিয়া, বা এদিকে ধরুন সল্টলেক, নিউ টাউন, কি বলে লেক টাউন, বাঙুর, কাকুরগাছি, রানীগঞ্জ, কুলটি, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, প্রচুর অবাঙালি মানুষরা থাকেন এবং থাকছেন, নতুন নতুন করে আসছেন। এই যে বন্ধুটির কথা বললাম, যে নতুন ফ্ল্যাট তিনি কিনেছেন, 478টি ফ্ল্যাট, বাইরের রাজ্যের মানুষ, তাদের পারচেজিং ক্যাপাসিটি, তার মানে বড় বড় চাকরি বা বড় আর্নিং করেন বলেই তো তারা কিনতে পারছেন। অথবা এই যে আলিপুরের ফ্ল্যাট,
গুলো যেগুলো আছে, অথবা ছেড়ে দিন নতুন যে গজিয়ে ওঠা যে ওই আইকনিক যে বিল্ডিংটি ক্যালকাটা 42 নাকি নাম, যেটা ধর্মতলাতে একেবারে উঁচু একটা টাওয়ার, খোঁজ নিয়ে দেখুন তো যে সেই ফ্ল্যাটটাতে মালিকগুলো কারা। তার মানে প্রচুর মানুষ বাইরে থেকে পশ্চিমবঙ্গে ঢুকছেন, কাজের জন্যই তো ঢুকছেন। তারা তো এখানে শুধু গঙ্গার হাওয়া খেতে ঢুকছেন না, এখানে কাজ আছে, অপরচুনিটিজ আছে, রোজগারপাতি আছে। আপনি ধরতে পারছেন না, আপনি তার খোঁজ পাচ্ছেন না বলেই আপনি বলছেন পশ্চিমবঙ্গে কিছু নেই, ডেড সিটি, সব ব্যাঙ্গালোর, এই ওই সেই, এটা আপনি বলছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে কি বলে, আবার একটু তথ্যে যাই, ঠিক আছে? তথ্যগুলো আপনারাও পাবেন, খুব সহজ তথ্য, ইন্টারনেট করলেই পাওয়া যায়। সেটা হলো জিএসটি কালেকশন। জিএসটি কালেকশন এমন একটি ইন্ডিকেটর যেটা দিয়ে কোনো রাজ্য বা কোনো অংশের ইকোনমিক অ্যাক্টিভিটিসটা খুব সহজেই বোঝা যায়। তো খুব স্বাভাবিকভাবেই যেখানে রোজগারপাতি নেই, যেখানে কেনাবেচা হচ্ছে না, চাকা ঘুরছে না, সেখানে জিএসটি কালেকশন কম হবে বা জিএসটি কালেকশন বাড়বে না। লাস্ট 5 বছরে পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন ঊর্ধ্বমুখী, ঠিক আছে? লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সেটা প্রায় 62,000 কোটি টাকা, 62,000 crore, এবং এটা ক্রমাগত ঊর্ধ্বমুখী। একইভাবে, মানে এটা আমি ইনডাইরেক্ট ট্যাক্স বললাম, এবার ডাইরেক্ট ট্যাক্স, মানে যেটাকে ইনকাম ট্যাক্স বলি, ডাইরেক্ট ট্যাক্স কালেকশনও কিন্তু পশ্চিমবঙ্গে ঊর্ধ্বমুখী, ঠিক আছে? এবং এই দুটোতেই, মানে জিএসটি কালেকশন এবং ইনকাম ট্যাক্স কালেকশন, এই দুটোতেই পশ্চিমবঙ্গ এই 24টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পজিশন হচ্ছে 6 অথবা 7। 1 হলে তো খুব ভালো হতো, 2 হলে তো খুব ভালো হতো। আমরা অত উপরে উঠতে পারিনি, উঠতে হবে আমাদেরকে। কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ যে শুকিয়ে যাচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস একেবারে কম, তাহলে কিন্তু 6 নম্বর বা 7 নম্বর পজিশনে থাকা যায় না। এবং আমরা কিন্তু লাস্ট 5-6 বছর ধরে আছি। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে ডেপ্ট জিডিপি রেশিও বলে একটি ইন্ডিকেটর, সেটি আরো একটি সেন্সিটিভ ইন্ডিকেটর, কারণ এগুলো ইকোনমিক্যাল ইন্ডিকেটর, তো এখানে জল মেশানোর চান্সেস কম, টাকা পয়সার ব্যাপার। তো ডেপ্ট জিডিপি যে রেশিও, এটা হলো সাংঘাতিক ইন্ডিকেটর। এখানে মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের যেটা ডেপ্ট জিডিপি রেশিও লাস্ট 10-15 বছর ধরে ক্রমাগত কিন্তু নিম্নমুখী। তার মানে এটা ভালো সাইন। যার ডেপ্ট জিডিপি রেশিও পার্সেন্টেজ যার যত কম হবে সেটা ভালো। এই প্রসঙ্গে বলে রাখি যে ভারতবর্ষের যে ডেপ্ট জিডিপি রেশিও সেটা প্রায় 80%। এই জন্য আইএমএফ কিছুদিন আগে ভারতবর্ষকে কিন্তু সাবধান করেছিল যে তুমি তোমার ইকোনমিক অ্যাক্টিভিটিসকে বাড়াও, ঠিক আছে? তো ভারতবর্ষে মানে ন্যাশনাল লেভেলে আমাদের ডেপ্ট জিডিপি রেশিও হচ্ছে 80%, শুধু ইউনিয়ন গভর্নমেন্টের ডেপ্ট হচ্ছে 52%। সেখানে পশ্চিমবঙ্গের ডেপ্ট জিডিপি রেশিও আগে ছিল 40%, 10-15 বছর আগে, যেটা বলা যায় না, বলা হতো যে ওই গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট অনেক কিছু ঋণের বোঝা টোঝা চাপিয়ে দিয়ে এসছে, তখন 40% ছিল। সেটা কমতে কমতে কিন্তু আজকে বাড়েনি, খুব কমেও নি, এটাও ঠিক, 36%। এটাকে আরো কমাতে হবে। তো এই তথ্যের ভিত্তিতে যেটা আমি বলতে চাই সেটা হলো যে দেখুন, মাইগ্রেশন ভারতবর্ষের যে কোনো, যেটা আগেও বললাম, যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যাবেন, কাজ করবেন, এটাই ভারতবর্ষের বিউটি। কিন্তু এর মধ্যে একটা প্যারিটি থাকা দরকার বলে আমার মনে হয়। কারণ 1,25,00,000 ভেতরে ঢুকছে আমাদের, আর 25 লক্ষ শুধু বাইরে যাচ্ছে, গিয়ে সেখানে মার খাচ্ছে, বাংলাদেশি বলে হেনস্থা তেনস্থা হচ্ছে, যেটা শুনছি। তো এই ক্ষেত্রে যেটা আমার ভাবনা, যে বাকি রাজ্যগুলোর মতনও পশ্চিমবঙ্গে একটা ভূমিপুত্র সংরক্ষণ করা খুব জরুরি, যাতে এখানকার মানুষজনের কাজটা মিট আপ করে দেওয়ার পরেও যে প্রচুর চাকরি অ্যাভেলেবল থাকবে সেগুলো বাইরের রাজ্যের মানুষরা করবে। এই ভূমিপুত্র সংরক্ষণ কিন্তু বহু রাজ্যের অলরেডি চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো এইটা আমার মনে হয় দরকার। এবং এই প্রসঙ্গে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে পশ্চিমবঙ্গে, এটা তো বললাম নিচু, মানে একটু যেটা কম চাকরি, উঁচু যেগুলো মানে 50,000 টাকার উপরের যে চাকরিগুলো, এটা ঠিক যে এই অংশের বহু মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যাচ্ছে, গুরগাঁও যাচ্ছে, পুনে যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, বিদেশ যাচ্ছে, হাউস্টন যাচ্ছে। দেখুন, যে কোনো উন্নত জাতি মানে মাইগ্রেশন করছে, বাইরে যাচ্ছে মানেই যে সেটা খুব খারাপ, ব্যাপারটা এত সরলীকরণ কিন্তু করা যায় না। মানে যে কোনো জাতি, যে কোনো উন্নত জাতি, যার স্কাই ইজ দ্য লিমিট, যে অপশন খোঁজে, যে বেটার অপরচুনিটিস খোঁজে, যে মনে করে যে তার যা ট্যালেন্ট আছে সেটা তার এই টেরিটরির মধ্যে, সেটা রাজ্যের টেরিটরি হোক, দেশের টেরিটরি হোক,
জাস্টিফাই করবে না, সে তো বিদেশ যাবে, সে হাউস্টন যাবে, সে জার্মান যাবে, জাপান যাবে, সে টেক্সাস যাবে, সেটা সে যাবে, যুগে যুগে হয়ে এসছে, আগেকার যুগেও হতো, এখনো হচ্ছে, সেটা হোক। কিন্তু আরেকটি অংশের মানুষ যারা মনে করছেন যে পশ্চিমবঙ্গে চাকরি থাকলেও সেখানে স্যালারিটা কম, তারাও কিন্তু বাইরে যাচ্ছেন। এবং আপনারা জানবেন যে আইটি সেক্টরকে মূলত আমি বলতে চাইছি যে সল্টলেকের যে আইটি সেক্টর 5 বা সিলিকন ভ্যালি নিউ টাউনে প্রচুর অ্যাক্টিভিটিস বেড়েছে আগের থেকে, এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই প্রসঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন যে 5-7 বছর আগেও সেক্টর 5-এ পার্কিং নিয়ে কিন্তু কোনো প্রবলেম হতো না। আজকে অফিস আওয়ার্সে আপনি সল্টলেকে একটা পার্কিং করতে গিয়ে আপনার মাথার ঘাম পায়ে পড়বে, মারামারি কাটাকাটির অবস্থা। তার মানে ইকোনমিজ অ্যাক্টিভিটিস বা কিছু কর্মকাণ্ড বাড়ছে, এটা সত্যি। কিন্তু সত্যি আরো সত্যি যেটা, সেটা হচ্ছে যে বাড়লেও এখানে স্যালারি স্ট্রাকচারটা কম। পশ্চিমবঙ্গে একই কাজ করে, আইটি সেক্টরেই আমি বলি এবং যে কোনো সেগমেন্টের জন্যই এটা সত্য, যে একই কাজ করে এখানে যত রোজগার করা যায়, সেই একই কাজ বাইরের রাজ্য বা বিদেশে অনেক বেশি রোজগার করা যায়। এটি কেন? পশ্চিমবঙ্গে স্যালারি স্ট্রাকচার কম কেন? এইটা নিয়ে পরে একটি আমি ভিডিও করব। তো শেষে একটাই বলা যে দেশের মানুষ যেখানে খুশি সেখানে যাক, একটা প্যারিটি থাকুক, ঠিক আছে? একটা প্যারিটি থাকা খুব জরুরি, না হলে অনেক ক্রিটিসিজম আসবে, অনেক ডিসক্রিমিনেশন তৈরি হয়ে যাবে সামনের দিনের, এটা নিয়ে আন্দোলন তৈরি হতে পারে। তো এই পার্টটাকে দেখা উচিত, ভূমিপুত্র সংরক্ষণ করা উচিত। আর অ্যাট দ্য সেম টাইম এখানে একটু হিন্স দিয়ে রাখি, এই ভূমিপুত্র সংরক্ষণ করার সাথে সাথে কিন্তু এই স্যালারি স্ট্রাকচার এর একটা গভীর সম্পর্ক আছে। মানে ভূমিপুত্র সংরক্ষণ নেই বলে আমাদের পশ্চিমবঙ্গের স্যালারি যে পিরামিডটা, সেটা কিন্তু কম, ঠিক আছে? আমি এই প্রসঙ্গে বিস্তারিত একটি ভিডিও পরে করব। তো এটি বলা। আর পশ্চিমবঙ্গে কাজ নেই, একেবারে ডেড সিটি, অমুক সিটি কলকাতা, এটিও কিন্তু সত্য না। পশ্চিমবঙ্গে কাজ আছে, ইনমাইগ্রেট স্টেট পশ্চিমবঙ্গ। আমরা বাঙালিরা এবং পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা এই কাজগুলোর সন্ধান আমরা পাচ্ছি না বলে একটা বড় অংশের মানুষ যেহেতু বাইরে চলে যাচ্ছে, সেইখান থেকে একটা ভাবনা আসছে যে পশ্চিমবঙ্গে কাজ নেই। আর উঁচু যে কাজগুলো, সেগুলোর ক্ষেত্রে স্যালারি নিঃসন্দেহে কম। সেই কারণে একটা মানুষ, একটা বড় অংশের মানুষ, যেটা ক্রিমি লেয়ার, যদিও সেটা টোটাল পপুলেশনের হয়তো 5%ও না, তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে যাচ্ছেন স্যালারিটা কম বলে। তো এই হলো আলোচনা। এখানে পার্টিকুলার কোনো একটি দল বা কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধে করে দেওয়ার উদ্দেশ্য আমার আদৌ ছিল না, আদৌ নেই। সম্পূর্ণ যুক্তি তথ্যের ভিত্তিতে, এবং এই জিএসটি কালেকশনস বলুন, এই ইনকাম ট্যাক্স কালেকশন বলুন, বা ডেট জিডিপি রেশিওতে যে পশ্চিমবঙ্গের যে উন্নতি, এই যেগুলোই বলুন না কেন, সেগুলো তথ্য আপনি পাবেন, আমি দিয়েও দেব। কিন্তু এত কিছুর পরেও বলি যে আমরা আরো বেশি চাই। বাঙালি এককালে আরো অনেক অনেক 1951-এ আমাদের যে জিডিপি ছিল, আমাদের যে ডেভেলপমেন্ট ছিল, আমরা তার থেকে অনেক কমেছি, ঠিক আছে? তো উন্নতির কোনো শেষ নেই, কোনো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই। পশ্চিমবঙ্গকে অনেক উন্নতি করতে হবে, অনেক, আমরা কিন্তু পিছিয়েও আছি। কিন্তু এমনটিও নয় যে আমরা একেবারে শুকিয়ে গেছি। সুতরাং আশা রাখতেই হবে, ভরসা রাখতেই হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ আবারও একেবারে পৃথিবীর মানচিত্রে একেবারে 1 নম্বর হবে বলে আমার বিশ্বাস।